সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই আলোচ্য বিষয়গুলোর সর্বপ্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলায় সমাজ ও শিক্ষা সংস্কার, এবং এই সকল সমাজ এবং শিক্ষা সংস্কারে যে সকল ব্যক্তিদের ভূমিকা অনন্য তাদের সম্পর্কে আলোচনা করব, এবং পরবর্তীতে আলোচনা করব রাজধানী হিসেবে ঢাকা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে প্রথম টপিক সেটি হলো বাংলায় সমাজ ও শিক্ষা সংস্কার এবং এর সংস্কারক। আমরা যদি দেখি যে অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয় উপমহাদেশে হিন্দু সাথে সাথে মুসলিম এদের মধ্যে একটি নবজাগরণ তৈরি হয়। তারা কি করে? তারা হচ্ছে এই সমাজে পরিচিত বিভিন্ন ধরনের কুপ্রথা এবং কুসংস্কার এগুলোকে বাতিল করে দিয়ে এক নতুন সমাজ ব্যবস্থা, তার সাথে সাথে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য কিছু কিছু ব্যক্তি যারা মনীষী হিসেবে পরিচিত তারা ভূমিকা রাখে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেই মনীষীগুলোর সম্পর্কে জানবো তার মধ্যে প্রথম যে সম্পর্কে জানবো তিনি হলেন রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত, অর্থাৎ ভারতবর্ষে যে ইংরেজি শিক্ষার গুরুত্ব কতটুকু সেগুলো বোঝাতে সক্ষম হয়েছিলেন এবং এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন রাজা রামমোহন রায়। এরপর রাজা রামমোহন রায় কে বলা হয় ভারতবর্ষের প্রথম আধুনিক পুরুষ, এবং তিনি হিন্দু কলেজ, যে কলেজের পরবর্তীতে নামকরণ করা হয় প্রেসিডেন্সি কলেজ, এর প্রতিষ্ঠাতা, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1815 সালে। এছাড়া অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতাও এই রাজা রামমোহন রায়, যা প্রতিষ্ঠিত হয় 1822 সালে। এছাড়া ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়, যে ব্রাহ্ম সমাজ মূলত হিন্দু সমাজ থেকে একটু আলাদা, সেই একটা সমাজ যেখানে মূলত এই পাশ্চাত্য শিক্ষা সাথে সাথে বিভিন্ন ধরনের যে সংস্কার ছিল বা কুপ্রথা ছিল সেগুলো বিলোপ করে দিয়ে একটি নতুন একটা সমাজ ব্যবস্থায় সদস্য ছিলেন। এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেন, সেটি হলো সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। অর্থাৎ আগে হিন্দু সমাজে একটি প্রথা বা কুপ্রথা যেটাকে আসলে পাওয়া যায় সেটি ছিল স্বামী যদি মারা যেত সতীদেরকে দাহ করা হতো, অর্থাৎ স্ত্রীদেরকে একই চিতায় দাহ করা হতো। যেহেতু এটি ছিল খুবই বর্বর এক কাজ, এই বর্বর কাজকে উচ্ছেদ করার জন্য, এই প্রথাকে উচ্ছেদ করার জন্য রাজা রামমোহন রায় কাজ করে যান, এবং পরবর্তীতে 1829 সালে তিনি সফল হন। এবং মুঘল সম্রাট তাকে এক উপাধি দিয়েছিল, তিনি ছিলেন দ্বিতীয় আকবর। সেই উপাধি দিয়েছিল কি? রাজা উপাধি দিয়েছিল, এবং এই জন্য এনার নামকরণ করা হয়েছিল রাজা রামমোহন রায়, কিন্তু স্বাভাবিকভাবে তার নাম ছিল হচ্ছে রামমোহন রায়। এবং সম্রাট দ্বিতীয় আকবর এই উপাধিটা দেন 1830 সালে। এরপরে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানবো। তিনি একজন অন্যতম সংস্কারক ছিলেন সেই সময়কার মানুষদের মধ্যে। তিনি বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন। আমরা একটু আগে জানলাম যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য ভূমিকা রাখেন। এখন এই যে সতীরা যারা বেঁচে গেল, যাদেরকে আর দাহ করা হলো না, তাদের তো এখন তারা বিধবা হয়ে রাখলো, কিন্তু সেই সময়ে হিন্দু সমাজে বিধবাদের বিবাহ দেওয়া যেত না। এই কারণে এই বিধবা যাদের বিবাহ দেওয়া যায়, এই কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তারই সহায়তায় এবং তার জনমতের মাধ্যমে পরবর্তীতে হিন্দু যে বিধবা বিবাহ আইন সেটা প্রবর্তন করা হয় 1856 সালে। এছাড়া আমরা দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর কি কি করেছে। তিনি বাল্য বিবাহ প্রথা রোধে কাজ করেছেন। এছাড়া তিনি ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত হিসেবে কর্মরত ছিলেন, এবং তিনি সংস্কৃত কলেজেরও অধ্যক্ষ হন এক সময়। এবং তার উপাধি কিন্তু বিদ্যাসাগর, কারণ তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং খুব সহজেই পড়ালেখা মনে রাখতে পারতেন। এবং এই বিদ্যাসাগরটা উপাধি লাভ করেন সংস্কৃত কলেজে যখন তিনি ছিলেন, এবং সেটা মাত্র 20 বছর বয়সে তিনি এখানে পড়ালেখা করেছিলেন। পরবর্তীতে এখানকার অধ্যক্ষ হিসেবে তিনি নির্বাচিত হন। এরপরে আমরা আরেকজন ব্যক্তি সম্পর্কে যাব, হাজী মোহাম্মদ মহসিন। এবং এই হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন বিশিষ্ট দানবীর ব্যক্তি, অর্থাৎ তিনি প্রচুর দান করতেন মানুষের মাঝে। এই কারণে তাকে বলা হয় বাংলার হাতেম তাই, যেহেতু তিনি প্রচুর দান করতেন। এবং তিনি হুগলি কলেজ ও হুগলি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখেন, এবং তিনি মহসিন ট্রাস্ট গঠনের মাধ্যমে দারিদ্র এবং মেধাবী শিক্ষার্থী সহ যে সকল
ব্যক্তিবর্গ মেধাবী এবং দারিদ্র তাদেরকে সহায়তার জন্য এই ট্রাস্টটা তিনি গঠন করেন। এরপরে আমরা আরেকজন সংস্কারক সম্পর্কে জানবো, তিনি হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। এবং এই নওয়াব আব্দুল লতিফ কিন্তু মুসলিমদের উন্নয়নে অনেক কাজ করেছে। তার মধ্যে একটি মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা, অর্থাৎ যারা মুসলিম অর্থাৎ যারা মোহামেডান, সেই মুসলিমদেরকে যাতে সাহিত্য সম্পর্কে আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারে এই জন্য একটি সোসাইটি প্রতিষ্ঠা করেন 1863 সালে এই নওয়াব আব্দুল লতিফ। এছাড়া মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচারের জন্য তিনি এই বিভিন্ন ধরনের সোসাইটি ছাড়াও আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই জন্য এই ব্যক্তিকে বলা হয় স্যার সৈয়দ আহমেদ, যিনি কিনা বাংলার স্যার সৈয়দ আহমেদ। এরপরে আমরা জানবো সৈয়দ আমির আলী নামক একজন বিখ্যাত সংস্কারক সম্পর্কে। তিনি মুসলিমদের জন্য কাজ করেছেন এবং তিনি সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন 1877 সালে। এছাড়া তিনি লন্ডনে ব্রিটিশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তা ছিলেন। এছাড়া তার উল্লেখযোগ্য বেশ কিছু গ্রন্থ আছে যেগুলো মূলত ইসলাম ধর্মকে কেন্দ্র করে। তার মধ্যে অন্যতম হলো দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য হিস্ট্রি অফ সায়েন্স এবং লাইফ অ্যান্ড টিচিং অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এই ছিল তার বিখ্যাত 3টি বই। এছাড়া আরো বিভিন্ন ধরনের বই তিনি লিখেছেন। এরপরে আমরা আরেকজন সংস্কার সম্পর্কে নাম জানবো, তিনি হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। এবং এই স্যার সৈয়দ আহমেদ ছিলেন আলিগড় আন্দোলনের প্রবক্তা। এই আলিগড় আন্দোলন ছিল মূলত এই ভারতবর্ষে যারা মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করত, অর্থাৎ মুসলিম ব্যক্তিবর্গ ছিল, সেই ব্যক্তিবর্গদের মুসলিমদের মধ্যে যাতে শিক্ষার প্রসার হয় সেই জন্য তারা এই আন্দোলন করেছিল, আলিগড় আন্দোলন। এবং এই আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিল স্যার সৈয়দ আহমেদ এবং তিনি এই মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজেরও প্রতিষ্ঠা ছিলেন। এরপরে আমরা আরেকজন বিখ্যাত সংস্কারক সম্পর্কে জানবো, যিনি কিনা এই বাংলার বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের বরিশালের মানুষ শেরে বাংলা একে ফজলুল হক, তার উপাধি নামেই বোঝা যাচ্ছে যে তাকে বলা হয় শের ই বাংলা, অর্থাৎ বাংলার শের। এই ব্যক্তি কি করেছিল, তিনি কৃষক শ্রমিক প্রজা পার্টি গঠন করেছিল, যে কৃষক শ্রমিক প্রজা পার্টি মূলত কৃষকদের, শ্রমিকদের বা প্রজাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করেছিল এবং এটা প্রতিষ্ঠিত করেন 1936 সালে। এরপরে ঋণ সালিসি আইন প্রণয়ন করেন এই শেরে বাংলা কে ফজলুল হক এবং ইডেন গার্লস কলেজের প্রতিষ্ঠা, অর্থাৎ মেয়েদের শিক্ষা প্রসারের জন্য, মেয়েদেরকে শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য তিনি ইডেন গার্লস কলেজ ঢাকায় প্রতিষ্ঠা করেন। এছাড়া লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এই লাহোর প্রস্তাবের প্রেক্ষিতে পরবর্তীতে ভারতবর্ষ, ভারত এবং পাকিস্তান নামক দুইটা রাষ্ট্রের উদ্ভব হয় এই লাহোর প্রস্তাবের প্রেক্ষিতে এবং এই লাহোর প্রস্তাবটা তিনি করেন 1940 সালের 23শে মার্চ। এখন পর্যন্ত আমরা জানলাম এই বাংলায় যারা বিভিন্ন ধরনের শিক্ষা প্লাস সমাজের সংস্কার এনেছেন তাদের সম্পর্কে। এখন আমরা জানবো বাংলায় যে রাজধানী বর্তমানে ঢাকা, সেই ঢাকার রাজধানী হিসেবে আগে কেমন ছিল বা কতবার রাজধানী হয়েছিল। আমরা যদি দেখি এই ঢাকা প্রথম রাজধানী হয়েছিল 1610 সালে এবং সেই সময় যারা শাসন করত তারা ছিল মুঘলরা, অর্থাৎ মুঘলদের আমলে ঢাকার প্রথম রাজধানী হয় এবং এটা করেন ইসলাম খান, যিনি কিনেছিল সম্রাট জাহাঙ্গীরের একজন সেনাপতি এবং তার সাথে সাথে এই বাংলার সুবেদার। এবং পরবর্তীতে 1905 সালে আবার ঢাকা রাজধানী হয়, যেটা কিনা ইংরেজ শাসন আমলে হয় এবং এটা লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন তখন ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়। এবং তৃতীয় যেবার রাজধানী হয় সেটা হচ্ছে 1947 সালে যখন দেশ বিভাগ হয়, অর্থাৎ ভারত এবং পাকিস্তান নামক দুইটা রাষ্ট্র হয় এবং বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পরে পাকিস্তান অংশে এবং পূর্ব পাকিস্তানের রাজধানী হয় এই ঢাকা এবং এটা আমল ছিল পাকিস্তান আমল। এবং সর্বশেষ ঢাকা যখন রাজধানী হলো সেটা 1971 সালে, যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ একটি রাষ্ট্র হয় এবং সেই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের সমাজ সংস্কারক সম্পর্কে জানলাম এবং তার সাথে সাথে রাজধানী হিসেবে ঢাকা কেমন তা জানলাম। এখন আমরা এই সকল টপিক থেকে বিগত সালে কি প্রশ্ন এসেছে সে সম্পর্কে জানবো। আমরা যদি দেখি প্রথম প্রশ্ন, রাজা রামমোহন রায় যে আন্দোলনের নেতৃত্ব দেয়, অপশন সতীদাহ প্রথা, নীল বিদ্রোহ,
বিধবা বিবাহ, এছাড়া তেভাগা আন্দোলন। এই অপশনগুলোর মধ্যে রাজা রামমোহন কোন আন্দোলনের নেতৃত্ব দেয় বা কোন আন্দোলনের সহায়তা করে? আশা করি তোমরা উত্তর মুখে মুখে আনতে পেরেছো। সেটি কি? সতীদাহ প্রথা। অর্থাৎ যে সকল স্বামীরা মারা যেত তাদের সতীকে অর্থাৎ স্ত্রীকেও একই চিতায় আগে দাহ করা হতো, এবং সেই কুপ্রথাকে দূর করার জন্য রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সতীদাহ প্রথা পরবর্তীতে 1829 সালে উচ্ছেদ করা হয় বা রহিত করা হয়। চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি, সেটি হলো ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? অবধারিত দেওয়া হবে। এখানে জানতে যাচ্ছে যে ঢাকা বাংলা রাজধানী প্রথম কত সালে হয়, সেটা জানতে যাচ্ছে। আমরা যদি দেখি তাহলে এই অপশনগুলা 1710, 1610, 1650 না 1608 সালে। আশা করি তোমরা খুব সহজে ধরতে পেরেছো যে এর উত্তর হলো 1610 সালে প্রথম ঢাকা রাজধানী হয় এই বাংলার, এবং সেটা হয় মুঘলদের আমলে, এবং সুবেদার ইসলাম খান, যিনি কিনা ছিলেন সম্রাট জাহাঙ্গীরের একজন অন্যতম সেনাপতি, তার আমলেই 1610 সালে ঢাকাকে রাজধানী করা হয়। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিভিন্ন ধরনের বাংলায় সমাজ সংস্কারকদের পরিচিতি এবং সাথে সাথে রাজধানী হিসেবে ঢাকা, এই টপিকগুলো তোমরা খুব ভালোভাবে করায়ত্ত করতে পেরেছো। আশা করি পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো সম্পর্কে আরো খুব ভালোভাবে ধারণ করতে পারবে জ্ঞান। তার সাথে সাথে আমরা আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।